একাত্তর জার্নালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা এবং আপনারা যারা একাত্তর জার্নালের নিয়মিত দর্শক তারা জানেন এবং যারা নিয়মিত দর্শক নয় তারাও নিশ্চয়ই জানবেন যে একাত্তর জার্নাল সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান, অর্থাৎ সংবাদ নিয়ে আমরা যারা কথা বলি, চিন্তা করি, ভাবি, সংবাদ নিয়ে যারা জানতে চাই, সংবাদ নিয়ে যারা আরেকটু বেশি করে মাথা ঘামাতে চাই, তাদের জন্যই আসলে একাত্তর জার্নাল। আমরা সারাদিনকার পত্রপত্রিকাগুলো নিয়ে বসি, পত্রপত্রিকার খবরাখবরগুলো নিয়ে বসি, অনলাইন নিউজ পোর্টালগুলো নিয়ে বসি এবং আগামীকালকে সকালের যে পত্রপত্রিকা সেগুলোও আমাদের সাথে থাকে। কেন থাকে? কারণ আমরা জানতে চাই যে এই খবরের পেছনের খবর কি, এই খবরের ভেতরের খবর কি এবং খবরের সাথে যারা সংশ্লিষ্ট তারা কি ভাবছেন। আজকে আমাদের সাথে যারা টেবিলে রয়েছেন তাদের মধ্যে একজন অতিথি হলেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আমি একটু ভূমিকাই করতে চাই আজকে, বিশেষ করে একটা বিষয় নিয়ে শুরু করতে চাই। আমার মনে হয় সেটা আপনারা হয়তো বুঝতেও পারছেন কি, আজকে 7ই নভেম্বর, কিছুক্ষণের মধ্যেই 7ই নভেম্বর শেষ হয়ে যাবে, 8ই নভেম্বর শুরু হবে। কিন্তু 7ই নভেম্বরকে বোধহয় আমরা একটু দেরি করে অবকাশ পেয়েছি নতুন করে জানবার, নতুন করে সেটি নিয়ে কথা বলবার। অনেকদিন পর্যন্ত সেই সুযোগটা হয়তো বাংলাদেশ পায়নি। এবং সত্যি কথা যে আমরাই যে প্রজন্মের, মানে এই 75 সাল পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে কিন্তু 7ই নভেম্বর অনেকটাই ঘোলাটে, ধোঁয়াটে, অস্পষ্ট, একেবারেই জানার জন্য বেশ খাটনি করতে হয় আর কি, বইপত্র ঘাটতে হয়, এটা সেটা জানতে হয়। আমি একটু চট করে অজয় দাশগুপ্তর কাছ থেকে ডক্টর আনোয়ার হোসেনের কাছে আসবো, যেহেতু অজয় দাশগুপ্তের এটার উপর কাজ আছে, লেখালেখি আছে। 7ই নভেম্বরকে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মানে আমি স্যার ডক্টর আনোয়ার হোসেনের কাছে যাওয়ার আগে আমি নিশ্চয়ই বলবো এই প্রসঙ্গে যেহেতু আপনি বললেন এই যে একটা রহস্যাবৃত সময় বললেন, আমি একটু মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বলি। আমাকে মেরিনা তাবাসসুম সোহরাওয়ার্দী উদ্যানে যে স্বাধীনতা স্তম্ভ হয়েছে, ওইটা দুজন ডিজাইনারের একজন, উনি বলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ছিল 2 বছর। এরপরে আমি যখন বেড়ে উঠেছি, স্কুলে যখন পড়েছি, কলেজে যখন পড়েছি, সেই সময়টা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার কোনো সুযোগ পাঠ্য বইয়ে, শিক্ষকদের কাছে কোনোভাবেই আমার ছিল না। আমি যখন, উনি যখন বললেন যে বুয়েটের স্থাপত্য অনুষদ থেকে পাশ করে যখন প্রতিযোগিতায় অংশ নিলেন যে স্বাধীনতা স্তম্ভ তৈরি করবেন, তখন বললেন যে আমি প্রতিযোগিতায় নাম দিতে গেলাম, তখন আমার মনে হলো যে আমি কি ডিজাইন করব, আমি তো নিজেই মুক্তিযুদ্ধ জানি না। তখন পাঠ্য বইয়ের বাইরের জগতে গিয়ে তাকে বই পড়তে হয়েছে। এটা দুর্ভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধটাই কিন্তু একটা বড় সময় মানুষের অজানা ছিল। অজয় দাশগুপ্ত, মানে মুক্তিযুদ্ধের হয়তো এখনো অনেকে বেঁচে আছেন, লিখছেন, কথা বলার সুযোগ হচ্ছে, বাইরের কিছু গবেষকরাও আছেন যারা হয়তো উৎসাহীভাবে কাজ করছেন, কিন্তু আমার কাছে মনে হয় 75 সালটা আরো অন্ধকারের সময়। কারণ 75 সাল এমন একটা সময় যেখানে প্রতিদিন ইতিহাস পরিবর্তিত হয়েছে। নিষ্ঠুর সামরিক স্বৈর শাসনের সময়, কিন্তু 15ই আগস্টের পরবর্তী বিশেষ, মানে ওই সময় আপনি যদি পত্রিকা দেখেন, আমি এই মানে দুইটা কাজের জন্যই, এই হরতালের খবর জানার জন্য এবং আপনার 75-এর পরবর্তী সময় আমি একটা বই লিখেছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রতিবাদের প্রথম বছর। সেইটাও আমার জানা সন, তারিখ, ঘটনার সঙ্গে ওই সময় পত্রিকা মিলিয়ে যে কিছুই আপনি পাবেন না, সব কিছু নিষিদ্ধ। কাজেই যখন 15 আগস্টের পরে বলা হয় যে কেউ তো কোনো প্রতিবাদ করে নাই, সেই প্রতিবাদগুলো হয়েছে কিন্তু সেটা লিপিবদ্ধ হয় নাই। আমরা যদি একটু 7ই নভেম্বরের প্রসঙ্গে আসি, আমি সেটাই বলছি যে 7ই নভেম্বরে ধরেন একটা অভ্যুত্থান কিন্তু 3রা নভেম্বর থেকেই হয়েছে, প্রতিবাদ হয়েছে। 4ঠা নভেম্বর ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর বাসভবন পর্যন্ত সেনাবাহিনী, বিডিআর, পুলিশের বাধা অতিক্রম করে মিছিল হয়েছে। 5ই নভেম্বর ঢাকা শহরে হরতাল হয়েছে। 6 নভেম্বর বটতলায় বিশাল সমাবেশ হয়েছে। 6 নম্বর রাত থেকে 6 নম্বর প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, সেই খবরটুকু শুধু আছে যে মোস্তাকের পরিবর্তে সায়েম প্রেসিডেন্ট হয়েছে। 6 নম্বর রাত থেকে রাজধানী ফের বা বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলো, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে সেনাবাহিনীর বহু লোক নিহত হয়েছে, অফিসার নিহত হয়েছে, সিপাহী বিদ্রোহ বলে একটা ঘটনা ঘটেছে।
7ই নভেম্বরে ভোরে খালেদ মোশাররফ, কর্নেল হুদা, তাহের, বলে মেজর হায়দার, তারা নিহত হয়েছেন। এই সব ঘটনা কিন্তু, কিংবা আরো বিশৃঙ্খলা হয়েছে, নানান জায়গায় নিষ্ঠুরতা হয়েছে, কোনো ঘটনাই কিন্তু আপনি সংবাদপত্রে দেখবেন না। আমি তাহলে আপনার ঠিক এই জায়গাটা থেকে ডক্টর আনোয়ার হোসেনের কাছে যাই, যেটি অজয় দাশগুপ্ত বলছিলেন যে সংবাদপত্রের পাতায় তিনি খুঁজছিলেন, বা সাংবাদিক হিসেবে খুঁজছিলেন, বা সংবাদ উৎসুক একজন মানুষ হিসেবে খুঁজছিলেন। ডক্টর আনোয়ার হোসেন, আপনি তখন আসলে মানে ঘটনার মাঝখানে পড়া একজন মানুষ। বিষয়টা হচ্ছে যে ইতিহাস সবসময় বিজয়ীর পক্ষে থাকে, আর যারা বিজিত কিংবা পরাজিত তাদের সত্যের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। আপনি বলছিলেন যে আমরা কিছুটা জানতে পারছি এখন, সেই নভেম্বরের এই মাসটা একটা খুবই ধোঁয়াশায় ঢাকা, রহস্যে ঢাকা, এবং অনেক কিছু আমরা জানি না, কিন্তু ইদানিং কিছু জানতে পারছি। এ কারণে যে এই যে 7ই নভেম্বরের মধ্য দিয়ে কিন্তু জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, এবং তিনি ক্ষমতায় এলেন, সাথে আবার বাংলাদেশের প্রতিষ্ঠা করলেন একেবারে সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির শাসন। এবং এই শাসনটা, যদিও তিনি নিজেও হত্যাকাণ্ডের শিকার হলেন, কিন্তু তার পরে পরে যে সরকারগুলো একের পর এক এলো, এবং সর্বশেষ তারপরে তার স্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন, এই সবগুলোই কিন্তু ওই যে জিয়ার সময়ের যে প্রবর্তিত শাসন তারই একটা ধারাবাহিকতা মাত্র। ওই যে বিজয়ী যারা হয়েছিলেন, এবং বিজয়ী তাদের ইতিহাসই আমরা সবাই শুনেছি, অন্য ইতিহাস জানতে পারিনি। এমনকি 7ই নভেম্বরে এখন যেটা সবাই বলছেন যে 7ই নভেম্বরের অভ্যুত্থানে কর্নেল তাহের এটাতে নেতৃত্ব দিয়েছেন, তারপরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত ছিল, সেখানে সৈনিক সংস্থা ছিল। এই যে বিষয়গুলো এখন আসছে, সেগুলো তো সেই সময়ে কেউ জানতেও পারেনি। এবং আপনি এটাও আমি স্মরণ করিয়ে দেই যে 7ই নভেম্বরের পরে যখন কর্নেল তাহের এবং অন্যান্য নেতৃবৃন্দকে, যেমন মেজর জলিল, আসমর, জাসদের, যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 24শে নভেম্বর তারিখে, 26শে নভেম্বর তারিখে সেখানে সমর সেনকে সেখানে জিম্মি করার একটা ঘটনা ঘটে। সেটা জাসদের পক্ষ থেকে, তাদের যে গণবাহিনী তার পক্ষ থেকে হয়েছিল, এবং সেটাও কিন্তু সফল হয়নি। সেটাও যদি সফল হতো তাহলে অন্তত আমরা বিভিন্ন সময় যে দেখেছি যে এই ধরনের জিম্মি করে তাদের যে দাবি দেওয়া সেটা পেশ করা হয়, এবং তাহলে হয়তো সেই যে 7ই নভেম্বরে আসলে কর্নেল তাহের কিংবা জাতীয় সমাজতান্ত্রিক দল অথবা সাধারণ অভ্যুত্থানী সিপাহীরা কি করতে চেয়েছিলেন, তাদের 12 দফা কি ছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিলেন, কি লক্ষ্য ছিল, জিয়াউর রহমান কিভাবে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এই ব্যাপারগুলি জানা হতো, সেটাও কিন্তু হয়নি। এবং এই জন্যই কিন্তু একটা দীর্ঘ অপেক্ষা, 4 যুগের বেশি সময়। এবং এটা সত্য যে 15ই আগস্টে জাতির জনকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা, এটাকে বলে অনেকটা যে রাষ্ট্রের তরল অবস্থা, রাষ্ট্রটা তরল হয়ে গিয়েছিল, কারণ কোনো শৃঙ্খলা ছিল না। এবং এমনকি যে তারই একটা পর্যায়ে যখন 3রা নভেম্বরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তার নেতৃত্বে যখন আরেকটা সেনা কুদেতা হলো, তারপরে তো 3 দিন পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। টেলিভিশনে শুধু রুনা লায়লার গান এবং অন্যদিকে নানা রকমের গুজব, এটাই চলছিল। তো এই অবস্থার মধ্যে 3 থেকে 6 কোনো সরকার নাই। এবং এই সময়ই কিন্তু তারপরে পরে এলো 7ই নভেম্বরের অভ্যুত্থান। এবং 7ই নভেম্বরের অভ্যুত্থানটা, এটা যারা অফিসাররা তারাও বলেন যে এটা অফিসাররা করেন, এটা করেছে সাধারণ সৈনিকেরা, সিপাহীরা। এবং এই ধরনের অভ্যুত্থান কিন্তু আমাদের এই ভূখণ্ডে নতুন নয়। আমাদের সেই ব্রিটিশ আমলে 1857 সালে বিদ্রোহ করেছে, এবং সেখানেও কিন্তু বাঙালি সৈনিকরাই সর্বপ্রথম তারা বিদ্রোহের যে স্ফুলিঙ্গ সেটা তারা জ্বালিয়েছিল। এবং প্রায় 1 লক্ষের উপর বাঙালি সৈন্য কিন্তু সেখানে যোগ দিয়েছিল। আমাদের যে বাহাদুর শাহ যে পার্কটা আছে সেখানে কিন্তু তাদের ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সিপাহীদের কাছে। তারপরে বঙ্গবন্ধুর আহ্বানে সাধারণ সিপাহীরা পাকিস্তান থেকে সেনাবাহিনী ছেড়ে দিয়ে যোগ দিল, এবং এই সময় আরেকবার যোগ দিল। কথাটা হচ্ছে যে এই যে সাধারণ সিপাহীরা, যেটাকে বিশৃঙ্খলা বলা হয়, যেটাকে বলা হয় যে এটা খুবই বেআইনি কাজ তারা করেছে এবং অনেক রক্তক্ষয় হয়েছে, অফিসার মারা গেছে, কিছু কিছু ব্যাপারটা কিছু তো সত্যই, এবং প্রচলিত অর্থে তো অবশ্যই শৃঙ্খলা ভঙ্গ করা। কিন্তু যেখানে এই ধরনের বিদ্রোহ করলে কিংবা অভ্যুত্থানে অংশ নিলে চাকরি তো যাবেই, একেবারে সরাসরি মৃত্যুদণ্ড হবে, এটা জেনেও যেখানে সাধারণ সৈন্যরা এটা করে,
তার কারণ যে খুব গভীর, এই বিষয়টা খুবই দুঃখজনক হলেও আমাদের গবেষকরা খুব বেশি করতে চান না। একটু থামাচ্ছি আপনাকে, কারণ আমাদের একটা বিরতির সময় হয়েছে। বিরতি নিয়ে ফেরত আসছি আলোচনায়। নাসিরনগরে হামলার ঘটনায় আরো 21 জন আটক, আগের 9 জনের 3 দিনের রিমান্ড বিচার হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 7 নভেম্বরে জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা, সৈনিক হত্যার দায়ে জিয়ার মরণোত্তর বিচার হবে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ঘোষণা। জনতা ব্যাংকের 850 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক, চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। আরো একবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আলাপে ছিলাম 7 নভেম্বর নিয়ে। ডক্টর আনোয়ার হোসেন, আপনি বলছিলেন যে এই সময়টায় 6 নভেম্বর পর্যন্ত কোনো সরকারই ছিল না দেশে। 7 নভেম্বর সকাল থেকে যদি আমরা একটু শুনি যে তো এই যে সময়টা যে সৈনিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে কেন, সে কথা বলছিলাম। যে তার সঙ্গে একটু মুক্তিযুদ্ধের কথা এভাবে যোগ করতে হয় খুব সংক্ষেপে, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু ওই যে সৈনিকেরা যারা পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিল, জনগণের সঙ্গে তাদের যোগাযোগ হলো, তাদের সাহায্য পেল, তার মধ্য দিয়ে তাদের চিন্তার ক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তারা আবার পাকিস্তানি কাঠামোর একটা সেনাবাহিনীতে ফিরে যাবে এটা তারা ভাবেনি। কারণ পাকিস্তান সেনাবাহিনীতে একেবারে প্রথাগত একটা সেনাবাহিনী, ব্যারাক আর্মি, এবং সেখানে সৈনিক এবং আফসারদের সম্পর্কটা প্রভুভিত্তির মতো। কিন্তু খুবই পরিতাপের কথা, বাংলাদেশে কিন্তু সেই ধরনের একটা সেনাবাহিনী কিন্তু রেখে করা হলো। শুধু তাই না, যে সমস্ত পাকিস্তানি বাঙালি অফিসাররা যুদ্ধের শেষ দিন পর্যন্ত পাকিস্তানিদের পক্ষে লড়াই করেছে, কিংবা পুলিশ অফিসার কিংবা প্রশাসন, তাদেরকেই রাখা হয়েছে। এটা ছিল একটা বড় ধাক্কা। এবং তারপরে তাদের অবস্থারও অবনতি হয়েছিল, সেটা তারা মেনে নিত, বাংলাদেশ হয়েছে কিছুই নেই। কিন্তু তাদের চোখের সামনে তারা দেখেছে যে অফিসারদের দ্রুত প্রমোশন হয়েছে, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে, তাদের কিছু হয়নি। সবচেয়ে বড় আঘাতটা তাদের যেটা করেছে, যে সৈনিকদেরকে ব্যবহার করছে অফিসাররা, তাদের ষড়যন্ত্র করছে তাদের সেলফিশ এন্ডের জন্য। কোনো সময় জাতির জনককে হত্যা, কোনো সময় কে চিফ অফ স্টাফ হবেন, এগুলো, এবং সেখানে মুখোমুখি করে দিচ্ছে সৈনিকদের। যেমন ল্যান্সার মানে ট্যাঙ্ক রেজিমেন্ট কিংবা আর্টিলারি, তাদের মুখোমুখি হয়ে গেছে বেঙ্গল রেজিমেন্ট। তো এইরকম একটা অবস্থায় সৈন্যরা খুব ভীত হয়ে গেছে যে কি হবে, আমরা কেন মারা যাব, আমরা কেন, এটা বলে যে ক্যানন ফডার, তার এটা হব কেন। তারা তখন কর্নেল তাহেরের কাছে এলেন। কর্নেল তাহেরের সাথে আসার যোগটা হচ্ছে যে কর্নেল তাহের একজন মানুষ, কিন্তু তিনি সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে না, পিপুলস আর্মি করতে হবে। এবং যতদিন সেনাবাহিনীতে ছিলেন সেই সব কথাই বলেছেন, প্র্যাকটিসও করেছেন। এবং তারপরে তিনি নিজে একটা রাজনীতির সঙ্গে যুক্তও হয়েছেন এবং সেনাবাহিনীর অভ্যন্তরেও কিছু কাজ করেছেন। তো তারা কিন্তু তখন কর্নেল তাহেরের কাছে ছুটে আসে এবং তারা বলে যে আমরা আপনার নেতৃত্ব দিন, আমরা সাহায্য করুন, আমরা কিছু করতে চাই, এই অবস্থা আমরা মারা যাব না। তো এই ধরনের একটা অবস্থায় কিন্তু 7 নভেম্বরের অভ্যুত্থানটি হয়। এবং যেটার একটা গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার এসে যায়, এবং সেটা নিয়ে নানা রকমের অভিযোগও ওঠে, যে কর্নেল তাহের কেন জিয়াউর রহমানের সঙ্গে একটা ঐক্য করলেন, কেন তাকে আস্থায় নিলেন, যে কর্নেল তাহের পরে তাকে বলতে গেলে খুন করলেন, কিংবা আরো বহু জনকেই তিনি হত্যা করলেন, এবং বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী সামরিক তন্ত্র শুধু নয়, একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির খপ্পরে পড়ে গেল। তো সেইখানে ব্যাপারটা আমার মনে আছে স্পষ্ট, কারণ আমি এটার সঙ্গে একেবারে মধ্যেই ছিলাম, মাঠেই ছিলাম। কর্নেল তাহেরের কাছে আমারও প্রশ্ন ছিল যে আপনি জিয়াউর রহমানকে বিশ্বাস করছেন কেন। কর্নেল তাহের বলছেন যে একেবারে বিশ্বাস করছি না, হি উইল বি আন্ডার মাই ফুট। কারণ সে বন্দী এবং সে জীবন বাঁচানোর জন্য যোগাযোগ করছে এবং সে কিছু করতেই পারবে না। আর আমাদের তো আছে, আমাদের দল আছে, আমাদের রাস্তায় মানুষ থাকবে, অভ্যুত্থানী সিপাহীদের সাথে জনতা যুক্ত হবে, এটা ছিল তার কথা। কিন্তু যেটা হয়ে গেল বাস্তবে, এই যে একটা ঐক্য ছিল, কৌশলগত ঐক্য, সেই ঐক্যে কিন্তু জিয়াউর রহমানকে রাখা যায়নি, নিয়ন্ত্রণে রাখা যায়নি। এই জন্যে যে অভ্যুত্থানী অফিসাররা, সৈনিকরা কিন্তু ঠিকই রাস্তায় নেমেছিল অস্ত্র নিয়ে এবং সিপাহী অভ্যুত্থানের কথা বলে, কিন্তু তাদের সাথে যে যুক্ত হবে জনগণ, সংগঠিত জনগণ, যেমন শ্রমিকরা, ছাত্ররা, সেই কাজটা কিন্তু জাসদ করতে পারেনি। তারও কারণ ছিল, কারণ
এত যে এর আগে জরুরি অবস্থা ছিল, রাজনৈতিক দলগুলোর গণসংযোগ ছিল না, এই ধরনের পারে এটা ব্যর্থ। এবং এর ফলেই কিন্তু জিয়াউর রহমান তিনি পরিব্যাপ্ত হলেন, অথবা নিজে পরিব্যাপ্ত হয়েও গেলেন নিজের ইচ্ছায়, যে দক্ষিণপন্থী শক্তিদের দ্বারা। এবং তিনি প্রেফার করলেন, তিনি চাইলেন যে না, সৈনিকদের সাথে না, সৈনিকদের সাথে থাকার অর্থ হচ্ছে তাদের 12 দফা দাবি মানা, তাহলে সেনাবাহিনীর মধ্যে একটা রেডিক্যাল পরিবর্তন। সৈনিকদের সাথে থাকা মানে হলো সমাজতন্ত্রের কথা বলা, সুতরাং আর অন্যদিকে থাকা হতো প্রচলিত অবস্থা। তো সেটার দিকেই তিনি গেলেন, তিনি প্রতি বিপ্লবের একটা বলতে গেলে নেতৃত্ব দিলেন। এবং সেইভাবে 7ই নভেম্বরের ব্যাপারটা সৈনিকদের হাতেও থাকলো না, কর্নেল তাহেরের হাতেও থাকলো না, এবং তিনি আত্মপ্রকাশ করলেন বিজয়ী হিসেবে। আমার দৃষ্টিতে আমি এভাবেই দেখি। এটি নিয়ে আসলে আরো অনেকটা সময় ব্যয় করবার প্রয়োজন আছে, হয়তো সেটা 71 জার্নাল নয় সেই অনুষ্ঠান। 75-এর এই দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই লক্ষ্যে তারা 7ই নভেম্বর একটি সমাবেশ করতে চেয়েছিল, সেটির অনুমতি পায়নি তারা, তেমনটা আমরা শুনছি। যদিও ডিএমপি কমিশনার বলছেন যে এই ধরনের কোনো অনুমতি তারা চাননি। আমরা একটু যুক্ত হতে চাই জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার সাথে, এবং শুনে নিতে চাই যে বিএনপির অবস্থান কি। আমরা যেটা পত্রপত্রিকায় দেখছি যে 9 নভেম্বরেও সমাবেশ করতে রাজি বিএনপি, যে 8 নভেম্বরও যদি না হয়, 9 নভেম্বরও যদি হয়, নয়াপল্টনে তারা একটি সমাবেশ করতে চায়। অজয় দাশগুপ্ত, আপনি নিশ্চয়ই শুনেছেন এটা। হ্যাঁ, আমি এটা তাদের প্রতিদিন যে একটা প্রেস ব্রিফিং হয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিএনপিকে তার এই অবস্থানটা স্পষ্ট করতে হবে। 7ই নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে, এবং জাসদের জিয়াউর রহমান, আমি একেবারেই 75-এর ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা যখন প্রথমে ঠিক ছিল যে 29 অক্টোবর ছাত্র জনতা মিছিলে বঙ্গবন্ধুর বাড়িতে যাবে, জিয়াউর রহমান কিন্তু তখন খন্দকার মোস্তাক নিযুক্ত সেনাবাহিনী প্রধান। জিয়াউর রহমান নিজে সেনাবাহিনী প্রধানের গাড়ি চালিয়ে নিজে এসে কোন ছাত্র নেতার সঙ্গে গোপনে কথা বলেছেন যে আমি আছি তোমার সঙ্গে। আজকে আমরা দেখেছি যে মহিউদ্দিন সাহেব প্রথম আলোতে লিখেছেন যে জিয়াউর রহমান চিঠি দিয়েছেন কর্নেল তাহেরকে যে সৈনিকদেরকে আমি খেপিয়ে তুলছি, তারা আছে। অর্থাৎ তারও কিন্তু একটা ভূমিকা এগুলোর মধ্যে ছিল। এবং সিপাহী জনতা বিপ্লব বা বিপ্লব ও সংহতি দিবস, এই যে দিবসগুলো, এটা তো সেনাবাহিনীর ক্ষমতাকে সংহত করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা ছিল, 71-এর স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়েছে তাদের হত্যা করা, তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা, সেই কাজগুলোই তো এই 7ই নভেম্বরের মধ্য দিয়ে হয়েছে। সেই দিবসটাকে সাড়ম্বরে পালন করা, এটার তো কোনো যুক্তি এই বাংলাদেশে থাকতে পারে না। আমি একটু জয়নুল আবদিন ফারুককে যুক্ত করে নিতে চাই এই আলোচনায়, আশা করছি তিনি আমার কথা শুনতে পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাকে 71 জার্নালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মিথিলা ফারজানা। শুনতে পাচ্ছি। জি জনাব ফারুক, আমরা শুনতে পাচ্ছি যে আপনারা একটা সমাবেশ করবার অনুমতি চেয়েছেন ডিএমপি কমিশনারের কাছে, এবং আপনারা বলেছেন যে 7-এর বদলে যদি 8 হয়, 8-এর বদলে যদি 9ও হয়, তাহলেও আপনারা করতে পারেন, তবে নয়াপল্টনে সমাবেশটি হবে, এই অনুমতিটি আপনারা পান। সেটি কি সত্যি কিনা আগে সেটা শুনে নেই। বিষয়টা হলো, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বলেছেন সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তা আমি দেখছি যে এখন রাত্রে 12:10 পর্যন্ত সরকারের শুভবুদ্ধির উদয় হয় নাই। তাই আমাদের মুখপাত্র বারবারই বলে যাচ্ছেন সরকার যখনই অনুমতি দেয়, আজ হোক, কাল হোক, পরের দিন হোক, আমরা নয়াপল্টনে সমাবেশ করতে চাই। কিন্তু ইতিমধ্যে আপনার 71 টেলিভিশনে শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বিএনপি একটা স্টেটমেন্ট করেছে, রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো সমাবেশ ঘটানো যাবে না। আমার বক্তব্য হলো, সরকার যদি গণতান্ত্রিক হয়, যদি অন্যের পথসভায় জনসভায় বাধাই নাই দেন, তারা যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হয়ে থাকেন, গণতন্ত্রের কথা বলেই থাকেন, গণতান্ত্রিক সরকারই বলে থাকেন, তাহলে আমার আজকে প্রশ্ন, মিথিলা, আপনার সামনে দুইজন আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার বাবাও শিক্ষক ছিলেন,
তাদের কাছে আমার প্রশ্ন রইল, তারা আজকে যে 7 নভেম্বরের ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে যেসব বক্তব্য ওনারা তুলে ধরছেন, ওনারা ওনাদের যুক্তি দিচ্ছেন, আমিও আমার যুক্তিটা উপস্থাপন করতে চাই যে সিপাহী জনতার যে বিপ্লব, আমরা আজকে জাতীয় সংহতি বিপ্লব দিবস পালন করছি, কেউ সৈনিক হত্যা দিবস পালন করছে, কেউ আমাদের অন্যান্য বিকৃত করে কথা বলছেন অনেক নেতারা। সেই বিষয়ে আমি শ্রদ্ধা শিক্ষকবৃন্দের কাছে জানতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, সরকার যদি সত্যিকার অর্থে আজকের আগামীকালকের মানে আজকে হয়ে গেছে 8 তারিখ, জনসভাটা করতে দিতেন, তাতে কি সরকার উৎখাত হয়ে যেতেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া লক্ষ জনতার উদ্দেশ্যে বক্তব্য দিলে আজকেই কি সরকারের পতন হয়ে যেত? এটাতে কি ঘটে যেত যে সরকার এত ভয় পেলেন বিএনপিকে আজকে এই সবার অনুমতি দিতে? তাই আজকে আমি মনে করি সরকার এটা ভালো করেন নাই, ভালো কাজ করেন নাই। তারা এতে তাদের জনপ্রিয়তা অতীতের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। জয়নাল ফারুক, যেটি যানজটের কথা বলা হয়েছে সেটি বলা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে নয়। বরং ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া তিনি বলেছেন যে এখন পর্যন্ত আমাদের কাছে যেটি আছে খবর, তিনি বলেছেন যে এই ধরনের কোনো আবেদন তার কাছে জমা হয়নি। কিন্তু আপনি যানজটের কথা যেটি বললেন, যেটি আমাদের শিরোনাম যাচ্ছে, সেটি আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমি অজয় দাশগুপ্তকে বলবো যে জয়নাল আব্দুল ফারুক একটি প্রশ্ন করেছেন আপনাদের দুজনের কাছে, সেটিও আপনারা উত্তর দেবেন, এবং আপনাদেরও একটি প্রশ্ন ছিল বিএনপির কাছে। আসলে আমার প্রশ্নটা কিন্তু টেকনিক্যাল নয়, প্রশ্নটা হচ্ছে নীতিগত। আমাদের এই বাংলাদেশে 75-এ 15ই আগস্টের ঘটনা কেউ যদি সেলিব্রেট করতে চায়, এটাকে উদযাপন করতে চায় যে আমরা 15ই আগস্ট এক সময় ফারুক, রশিদ তারা জিয়ার সময় করেছে, এরশাদ সাহেবের সময় করেছে, যে তারা 15ই আগস্টকে নাজাত দিবস ঘোষণা করেছে। এইটাই বাংলাদেশের জনগণ, সরকার কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। কোন সরকার মেনে নেয় বা আপোষ করে একটা সমাধান। 75-এর খুনি ফারুক, রশিদ, ফারুককে তো প্রেসিডেন্ট ইলেকশন করতে দিয়েছে এরশাদ, রশিদকে তো পার্লামেন্টে নিয়ে গিয়েছে বিএনপি 15 ফেব্রুয়ারি 1996 নির্বাচনে। এইটা কোনোভাবেই বাংলাদেশে হওয়া উচিত নয়। বিএনপি জনসভা করবে, ট্রাফিক যানজট হবে কি হবে না সেটা ভিন্ন ইস্যু, গণতান্ত্রিক অধিকার ভিন্ন ইস্যু, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার নেতৃবৃন্দ তার সেই ধরনের প্রশ্নে যারা বিপরীত অবস্থান গ্রহণ করবে, কেউ যদি যুদ্ধ অপরাধীদের মিছিল পক্ষে সমাবেশ করতে চায় এবং বলে যে এটা আমার গণতান্ত্রিক অধিকার, কেউ যদি বলে যে হ্যাঁ আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ কিংবা হায়দার এই ঢাকা শহরে যে অভিযানগুলো 71-এ পরিচালিত হয়েছে সেটা এই দুইজনের সমন্বয়ের মাধ্যমে হয়েছে, কেউ যদি বলে যে এদেরকে হত্যার দিবসগুলো আমি উদযাপন করব এবং সেটা আমার রাজপথে গণতন্ত্রের অধিকার, সেটা মেনে নেওয়া যায় না। একটু শুনি জনাব জয়নাল আব্দুল ফারুক, আপনি শুনেছেন কিনা প্রশ্নটি? ওনার ফোন লাইনটি কেটে গেছে। ফোন লাইনটি কেটে যাওয়ার কারণে হয়তো পুরোটা শুনতে পারিনি প্রশ্ন। আমার মনে হয় যে আবার আমরা শুনতে পাবো। তবে একটা প্রশ্ন করেছেন যে এই সমাবেশ করতে দিলেই কি সরকার উৎখাত হয়ে যেত কিনা, রানা হাসান? আমার কাছে তা মনে হয় না। যে বিএনপি যদি একটা সমাবেশ করে এটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না, এতে করতেই পারে তারা। তবে যেটা অজয় দাশগুপ্ত বললেন সেটা প্রণিধানযোগ্য, যে 2 যুগের বেশি সময় তো তারা করেছেন, সেই সময় অন্যরা কিন্তু তেমনভাবে কিছু করতে পারেননি। যেমন আমি বলতে পারি কর্নেল তাহের সংসদ আছে একটা, 85 সেই সময় অবশ্য চলে এসছে এরশাদ, কিন্তু ওদেরই ধারাবাহিকতা, সামরিক শাসন আছে। কিন্তু সেই সময় আমরা একটা আলোচনা সভা করব 21শে জুলাই, তার জন্য ফাঁসির দিনে, হ্যাঁ ফাঁসির দিনে, সেইখানে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে তাহের সংসদের সেখানে সর্বমোট 16টা সিল পড়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়েছে আমার, যে একটা শুধুমাত্র অনুমতির জন্য, এবং শেষ পর্যন্ত সেই খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা অনুমতি পেয়েছিলাম টিএসসির ভেতরে, তার বাইরে কিছু পাইনি। আমার কথা হচ্ছে যে এখন তো তারা ক্ষমতায় নেই এই অর্থে যে বিএনপি ক্ষমতার থাকার ব্যাপার না, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখন কিন্তু ক্ষমতায় নেই, এখন ক্ষমতায় আসীন আছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। সুতরাং এই সময় তারা এই শক্তি, এই সরকার
যদি বলেন যে না আমরা আপনাদের দেব না এই জন্য যে আপনারা ওই যে কি সংহতি দিবস, বিপ্লব দিবস করেছেন, কিসের সংহতি, কিসের বিপ্লব করে আপনারা মানুষ হত্যা করেছেন। আর কাদের সংহতি হয়েছে? সংহতি হয়েছে সেই মুক্তিযুদ্ধ বিরোধীর সঙ্গে সংহতি, সেটা উদযাপন করবেন, আমরা দেব না সেটা করতে। সেটা যদি এই সরকার বলে যে এখন তো আমাদের শাসন, এটা তো আপনাদের শাসন যখন হবে তখন করবেন, কিন্তু এখন করতে পারবেন না, সেটা বলতে পারে। কিন্তু তারপরে আমি মনে করি বাংলাদেশে যদি এরা করে, যে আমার কাছে তো মনে হয় খুব বেশি এটাতে দিতেও পারতো, কোনো সমস্যা হতো না। সঙ্গী জালালউদ্দিন ফারুক কি যুক্ত হয়েছেন কিনা? না, এখনো যুক্ত হননি, তিনি এখনো আমাদের সাথে ফোনে যুক্ত হননি। আমি আশা করছিলাম যে যদি ফোনে যুক্ত হতেন তাহলে এই প্রসঙ্গটি শেষ করে আসলে ভিন্ন প্রসঙ্গে যেতাম। আমি কিছুক্ষণ অপেক্ষা করবো কিনা বুঝতে পারছি না, কিন্তু আরো অনেক বিষয় আছে। আসলে একটু বারিধারা স্টুডিওতে যেতে চাই, কারণ বারিধারা স্টুডিওতে আমাদের সাথে শাকিল হাসান আছেন, সিনিয়র রিপোর্টার, যমুনা টিভি। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা সেই বিষয়টি, কেন শাকিল আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর আনোয়ার হোসেন যদি না জানেন তাহলে তার হয়ে একটু বলে দিচ্ছি যে সাংবাদিকতার বিভিন্ন ধরনের সমস্যা আছে, সাংবাদিকতার বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। শাকিল হাসান একটি রিপোর্ট করতে গিয়েছিলেন। শাকিল হাসানকে প্রতিবন্ধকতা সৃষ্টি শুধু করা হয়নি, বরং তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শাকিল হাসান, আপনি আছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি আপনাকে। একটু যদি আমাদেরকে বলেন যে বিষয়টি কি? অবৈধ যে পলিথিন উৎপাদন সেটি নিয়ে একটি রিপোর্ট করার জন্য আমরা আসলে গিয়েছিলাম পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায়, দেবীদাস লেন এলাকায়। সেটি ওই এলাকায় আমি খোঁজ পাই যে বেশ কিছু 30 থেকে 35টি এরকম অবৈধ কারখানা রয়েছে, যারা আসলে নিষিদ্ধ ঘোষিত যে পলিথিনগুলো রয়েছে তারা সেগুলো উৎপাদন করেন এবং সেগুলো তারা সরবরাহ করেন ঢাকার বিভিন্ন বাজারে। সেই তথ্যটি পাওয়ার পর আসলে আমি আমার ক্যামেরা পার্সন শাহিন আলমকে নিয়ে যখন সেই এলাকায় যাই, আমি একটি নির্দিষ্ট কারখানাকে পেয়েছিলাম যারা উৎপাদন করছে, তখন পর্যন্ত তাদের উৎপাদন চলছিল। আমরা সেই কারখানার সামনে যাই এবং সেখানে ছবি নেওয়ার জন্য আমরা যখন কাজ করছিলাম, ক্যামেরা অন করছিলাম, ঠিক তখন ওই কারখানার মালিক আব্দুর রহিম এবং তার সঙ্গে আরো 3-4 জন ছিলেন। তারা আমাদেরকে শুরুতে বাধা দেন যে আপনারা ছবি নিতে পারবেন না। আমরা তাদেরকে বলি যে যেহেতু আপনার এই কারখানা আপনি এখানে চালাচ্ছেন, নিশ্চয়ই এর অনুমোদন রয়েছে, সিটি কর্পোরেশনের পারমিশনও নিশ্চয়ই আপনাদের রয়েছে, তো পারমিশন থাকলে আমাদেরকে কেন ছবি দিতে যাচ্ছেন না? তো তারা বলেন যে এটা পারমিশনের কোনো বিষয় না, আপনারা এখানে ছবি নিতে পারবেন না, আপনারা এখান থেকে চলে যান। তো আমরা সেটি শুনে আমরা আসলে তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যদি আপনার বিষয়টি বৈধ কারখানা হয় সেক্ষেত্রে আপনার ছবি দিতে আপত্তিটা কোথায়। তখন ঠিক ওই সময় আরো 2-3 জন লোক আসেন, বিশেষ করে আব্দুল জব্বার নামে একজন, যিনি পরবর্তীতে আমরা জানতে পেরেছি তিনি আসলে ওই এলাকার যে অবৈধ কারখানাগুলো রয়েছে সেগুলোর সিন্ডিকেট তিনি নিয়ন্ত্রণ করেন। এবং তিনি এসে আমাদের উপর মারমুখী আচরণ শুরু করেন এবং তিনি আমাদেরকে বলতে থাকেন যে সাংবাদিকরা এইসব বিষয় তুলে ধরার কারণে আমরা ব্যবসা করতে পারছি না, এই সমস্ত রিপোর্ট করার জন্য আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, আপনারা এখান থেকে চলে যান, না হলে কিন্তু আপনাদের খুব খারাপ হবে। তো আমি তখন তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তিনি না বুঝে আসলে মারমুখী আচরণ শুরু করেন। জি, আপনার সঙ্গে আর কয়জন সহকর্মী ছিলেন? আমার সঙ্গে শুধুমাত্র আমার ক্যামেরা পার্সন শাহিন আলম ছিলেন। আচ্ছা, আপনারা দুজন ছিলেন? আমরা দুজন ছিলাম। ঠিক তখন তার সঙ্গে আরো 4-5 জন জড়ো হন যারা কারখানার এবং স্থানীয় লোকজন। তারা ওই দুইজন অর্থাৎ আব্দুল জব্বার এবং আব্দুর রহিম, কারখানার মালিক এবং ওই সিন্ডিকেটের যিনি নেতা, তাদের কথা তারা শুনছিল। তারা নির্দেশ দেন যে এই 2 সাংবাদিককে হলো মারতে হবে, এদেরকে ধরো এবং এদেরকে মারো, এদের ক্যামেরা ভেঙে ফেলো। আমার ক্যামেরাটা ঠিক তখন রোলেই ছিল, অর্থাৎ আমরা ছবি তখন নিচ্ছিলাম, যেটি আমরা গতকাল সব গণমাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি তাদের সেই মারমুখী আচরণের সেই দৃশ্যটি। এবং ঠিক তখনই 4 থেকে 5 জনের সঙ্গে আরো 8-10 জন যোগ দেন, প্রায় 10 থেকে 15 জন মানুষ, সবাই স্থানীয়। আমরা যতদূর বুঝতে পারলাম সবাই স্থানীয় এবং কারখানার মালিক ছিলেন, ওই সিন্ডিকেটের নেতা ছিলেন এবং স্থানীয় লোকজন এবং কারখানার শ্রমিকরাও ছিলেন। আশেপাশের 2টি কারখানা থেকেও তারা বেশ কয়েকজন আসছেন এবং স্থানীয় লোকজন তাদের সঙ্গে যোগ দেয়। অনুরোধ করব যে শাকিলদের সেই ফুটেজটা দেখতে পাই শাকিলের বক্তব্যের পর। জি শাকিল। ঠিক তখনই এই 10-12 জন মিলে আমাদের 2 জনের উপরে একযোগে তারা হামলা করেন। প্রথমে তারা আমাকে পেছন থেকে একজন ঘাড়ে একজন কিল মারেন এবং ঘুষি মারেন, নাকে মুখে আমার চশমাটা ভেঙে ফেলেন। ঠিক 4-5 জন মিলে আমার ক্যামেরা পার্সন শাহিন আলমকে তারা আক্রমণ করেন এবং তার হাতে থাকা ক্যামেরাটি ভাঙার তারা চেষ্টা করেন। আমরা ক্যামেরাটি
নিরাপদ করার একটা চেষ্টা করেছিলাম, যাতে আমরা যে ছবিগুলো পেয়েছি সেগুলো যেন আমাদের পরবর্তীতে প্রমাণ হিসেবে কাজে লাগে। কিন্তু তারা 4-5 জন মিলে সেই ক্যামেরাটি তারা ভেঙে ফেলেন, লাইট ভেঙে ফেলেন, আমার হাত থেকে মাইক্রোফোন নিয়ে মাইক্রোফোনটি ভেঙে ফেলেন এবং আমাদের 2 জনকে 4-5 জন করে ধরে তারা ইচ্ছা মতো তারা মারতে থাকেন। আমার ক্যামেরাম্যানকে যখন রাস্তায় ফেলে মারা হয়, ঠিক ওই সময় আমাকে ক্যামেরাম্যান থেকে বিচ্ছিন্ন করে আমাকে এক পাশে নিয়ে তারা 4-5 জন মিলে মারছিলেন এবং ক্যামেরাম্যানকে 4-5 জন মিলে মারছিলেন এবং তারা বারবার বলছিলেন আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগকে জন্ম দেই, আমাদের কিচ্ছু তোমরা করতে পারবো না, সাংবাদিক মারলে কিচ্ছু হয় না, সাংবাদিক মারলে কোনো বিচার হয় না, তোমরা কিছুই করতে পারবো না, আমরা ব্যবসাও করবো, আমরা ফ্যাক্টরিও চলবে। তারা এগুলো বলছিলেন এবং আমাদেরকে মারছিলেন। ওই সময় স্থানীয় 2-3 জন এসে আমার ক্যামেরা পার্সনকে উদ্ধার করে নিয়ে যান এবং ক্যামেরা পার্সন দূরে গিয়ে অফিসে ফোন দেন এবং অফিসের সহকর্মীরা থানায় ফোন দেন পুলিশ আনার জন্য। এদিকে আমাকে 4-5 জন ধরে তারা মারতে মারতে একটা দোকানের সামনে পর্যন্ত নিয়ে যায়। আমি আশ্রয়ের জন্য বা জীবন বাঁচানোর জন্য একটা দোকানের ভেতরে ঢুকে পড়ি। সেটি ছিল একটা মুদি দোকান, তেলের ছিল, বেশ কয়েকটি জার ছিল এবং টিনের ক্যান ছিল। আমি যখন দোকানের ভেতরে ঢুকি, আমি আসলে মানে মার থেকে বা আঘাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আসলে ভেতরে ঢুকছিলাম, কিন্তু ঠিক ওই সময় 2 জন ব্যক্তি এসে একটি কেরোসিনের টিন সে খুলে, কৌটা খুলে পুরো কেরোসিনের টিনটা আমার গায়ে ঢেলে দেয় এবং বলতে থাকে যে আজকে তোকে পুড়িয়ে মারবো, কারণ সাংবাদিক মারলে কোনো বিচার হয় না, এটা আমরা জানি, তো আমরা কিচ্ছু করতে পারবি না। এই বলে সে পুরো টিনটা আমার গায়ে ঢেলে দেয় এবং আগুন ধরানোর যে সে ম্যাচ খুঁজতে থাকে এবং তার আশেপাশে যে লোকজন ছিল ওদেরকে সে বলে যে একটা ম্যাচ দে, আমি আগুন দিচ্ছি, ওকে পুরাই মারবো আমরা, আমাদের কিছু হবে না। তো ওই সময় স্থানীয় 2-3 জন এসে ওই লোককে নিবৃত্ত করে এবং তাকে সরিয়ে নিয়ে যায় এবং আমাকে সরিয়ে নিয়ে যায় সে দোকান থেকে বের করে, এবং বের করার সময় 3-4 জন আমাকে মারতে থাকে। যখন তারা ঘেরাও দিয়ে আমাকে মারতে ছিল, ঠিক তখন ওই স্থানীয় 2-3 জন এসে আমাকে সেখান থেকে সরিয়ে সেখানকার স্থানীয় যে কাউন্সিলরের কার্যালয় এবং সেটি স্থানীয় সাংসদ হাজী সেলিমের বাসভবন নামে পরিচিত, 25 নম্বর বাসা নামে পরিচিত, সেই বাসার নিচে কাউন্সিলরের কার্যালয়, সেখানে তারা আমাকে নিয়ে যায় এবং ঘটনার 30 থেকে 35 মিনিট পর একজন পুলিশ সদস্য আসেন। তিনি একজন এসআই এবং তিনি নিরস্ত্র। তো আমি তাকে বলি যে এখনো মার চলার ঘটনাটা কতক্ষণ ধরে চলছে? মার চলার ঘটনাটা 10 থেকে 12 মিনিট। এটা শুরু হয় 11:50 কি 52 দিকে, প্রায় চলে 12:02-4-5 মিনিট পর্যন্ত। একটু থাকবেন আমাদের সাথে, আমাদের একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি। একাত্তর জার্নাল যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান আছেন আমাদের সাথে। একটু শুনে শাকিলের পরের অংশটা। শাকিল, পুলিশ আসলেন 35 মিনিট পর এবং নিরস্ত্র একজন পুলিশ, এরপর আমি তাকে বললাম যে আপনি চলুন সেই ঘটনাস্থলের দিকে, ওখানে নিশ্চয়ই এখনো আক্রমণকারী যারা ছিল ওরা নিশ্চয়ই সেখানে আছে। তো তিনি তখন আমাকে বললেন, দেখেন আমার সঙ্গে আর কোনো ফোর্স নাই, আমি আপনাকে নিয়ে সেখানে যাব, আবার হামলা হতে পারে, আমি আপনাকে সেভ করব নাকি তাদেরকে গ্রেফতার করব, তার চেয়ে বরং আমরা একটু ওয়েট করে আমি ফোর্স ডাকছি, তো তারা আসুক। তো তিনি ফোর্সের জন্য ওয়্যারলেসে কল করলেন, নিজের মোবাইল ফোনেও তিনি ফোন দিলেন। ফোর্স আসে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর। তিনি আসলেন 30 মিনিট পর এবং ফোর্স মানে প্রায় ঘন্টা 2 পরে, 1 ঘন্টা 10 মিনিট পর ফোর্স আসলো, 10 থেকে 12 জন পুলিশের সদস্য। তারা আসার পর তাদেরকে নিয়ে আমি সেই ঘটনাস্থলে আবার গেলাম এবং গিয়ে আমরা যেটা দেখলাম যে সেই ফ্যাক্টরিটি তালা দেওয়া এবং আশেপাশে হামলাকারী যারা ছিল তারা কেউ নেই, সবাই চলে গেছে। এবং যে দোকানে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল সেই দোকানে গেলাম, সেই দোকানের লোকজনও তখন ছিলেন না, তারা সবাই চলে গেছেন। আশেপাশের দোকানের শাটার বন্ধ, বেশ কয়েকটা দোকান বন্ধ করে তারা চলে গেছেন এবং আসলে ওখানে হামলার সঙ্গে যারা ছিলেন তারা আসলে কেউ নেই তখন। তারপর পুলিশ সদস্যদের সঙ্গে আমি যখন আবার সেই কমিশনের কার্যালয়ের নিচে আসলাম, তখন 4 থেকে 5 জন লোক আমাকে ডাকলেন যে ভাই আপনি একটু ভেতরে আসেন, আপনার সঙ্গে একটু আলাদা কথা আছে। তো আমি তাকে বললাম যে আপনি যদি কিছু কথা বলতে চান সেটা পুলিশের সামনে বলেন, সাধারণ মানুষের সামনে বলেন, আপনি কি বলতে চান। এদের পরিচয়টা আসলে আমি তখন পাইনি, তারা আসলে নির্দিষ্ট করে কোনো পরিচয় তারা দিচ্ছিলেন, তারা বলছিলেন তারা হামলার সঙ্গে ছিলেন না, তারা বলছিলেন আমি
হাসান, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ততা আছে, একটু আমি চটপট শোনার চেষ্টা করছি। সেটা হচ্ছে, বোঝা যাচ্ছে যে এই 4-5 জন আপনার সাথে এক ধরনের রফা করতে এসেছিলেন, তাই তো? আপনিও ভুলে যান, আমরাও ভুলে যাই, এরকম কিছু একটা, তাই তো? আপনাকে কি অর্থ সাধা হয়? তিনি বলছিলেন যে দেখেন ভাই, আপনি শুধু এই প্রতিশ্রুতি দেন যে আপনি মামলা করবেন না, তাহলে আমরা তার সঙ্গে যারা ছিল রহিম জব্বার ওদেরকে নিয়ে আপনার সঙ্গে একটু সমঝোতা করে দেই। আমি তাকে বললাম যে দেখেন, অফিস থেকে আমাকে বলা হয়েছে আমরা মামলা করবো, এবং আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি আমরা মামলা করব। যেহেতু মামলা করেছে যমুনা টেলিভিশন থেকে, মামলা করেছে, কেউ কি ধরা পড়েছে? এখন পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি 2 জন ব্যক্তি ধরা পড়েছেন। তবে তার মধ্যে জব্বার বা রহিম বা যারা হামলাকারী, মূল হামলাকারী, তাদের মধ্যে আসলে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আচ্ছা, অনেক ধন্যবাদ শাকিল। আমি একটু চটপট শুনতে চাই কি বলবেন। এখানে ধরেন আমরা ঢাকায় দেখেছি হেফাজতের সম্মেলন, মানে যে সমাবেশ করেছে, তখন এটা রাজনৈতিক, এটা তো একেবারেই মানে দুর্বৃত্তপনা আর কি। এটা আমরা ভেজাল বিরোধী যখন কোনো খোঁজ খবর করতে যাই তখনও দেখি এরকম মানে রাজনৈতিক সমাবেশে ঘটে এই ধরনের, মানে যখন অরাজনৈতিক সমাবেশ ঘটে। এবং এটা আমাদের সাংবাদ পেশাগতভাবেই, এমনকি আমি যদি ডেস্কে বসে কিছু লিখি সেটাও মানে প্রভাবশালী রাজনীতিক হোক, অরাজনৈতিক হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, প্রশাসনের কেউ হোক, আমরা যেমন নাসিরনগরের সাংবাদিক সামনে যে ওখানে ইউএনও যিনি ছিলেন, তিনি যে ধরনের মানে তেরে এসেছেন আর কি, সব জায়গায় কিন্তু এটা আবার দেখিয়ে দেয় যে আমাদের মানে যারা সংবাদের সঙ্গে যুক্ত, যারা সংবাদ দেন আমাদের, তাদের কত বড় একটা নিরাপত্তাহীন অবস্থায় তাদের কাজ করতে হয়। এবং একটা কথা শাকিল বলছিলেন যে সেখানে বলছিল আমরা আওয়ামী লীগের লোক, কেউ আমাদের কিছু করতে পারবে না, মেরে ফেললেও কিছু হবে না। এই কথা তো বোধহয় বলতেই পারে, কারণ আমরা যেটা অজয় দাশগুপ্ত বললেন যে একটা সাংবাদিক আছে, সেখানে মন্ত্রী আছেন সাইদুল হক, আবার ইউএনও আছেন সেইখানে। আমি দেখলাম, আমি ভিডিওটা দেখেছি, এই লিঙ্কটা আমার ছেলে পাঠিয়েছিল, যে যেভাবে তেড়ে আসছে সেই ইউএনও, এবং যেটাতে মন্ত্রীও যেভাবে তাকে সায় দিচ্ছেন এবং ধমকাচ্ছেন এই সাংবাদিকদের, এইসব যখন এই সাংবাদিক এরা দেখে তখন তো এরা আরো উৎসাহিত হয় এবং তারা এটা করতেই পারে। প্রাতিষ্ঠানিক রূপ। শাকিল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জয়নাল আবদিন ফারুক আছেন ফোনে, আশা করছি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। জনাব ফারুক, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি, জয়নাল আবদিন ফারুকের বিষয়ে জি কথা বলতে চাচ্ছিলাম আর একটু। জনাব জয়নাল আবদিন ফারুক, আপনি আছেন আমাদের সাথে? আপনার সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আমাদের। জি, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন এখন আমার কথা। আপনার জি, আপনি শেষ করছিলেন এবং তার সাথে সাথে কয়েকটি প্রশ্ন রেখেছেন অজয় দাশগুপ্ত এবং ডক্টর আনোয়ার হোসেন। মূল যেটি প্রশ্ন অজয় দাশগুপ্ত রেখেছেন, আমি যদি ঠিক বলে থাকি, আমি শুনতে পেয়েছি, আপনার সময় নষ্ট করব না। জি জি, আমি অজয় দাস কথা শুনতে পেরেছি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলের কথা শুনতে পেরেছি। জি, আপনি যদি কিছু বলতে চান। শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার সাহেব আমার সাথে 11-তে জেলে ছিলেন, একসাথে ছিলাম দুজন, অনেক কথাই আমাদের হয়েছে। উনি শেষ একটি কথা বলেছে, সরকার পারমিশনটা দিতে পারতো, এটা আমার ভালো লেগেছে কথাটা শ্রদ্ধেয় শিক্ষকের। আর অজয় বাবুদের সমকালে উনি অত্যন্ত সিনিয়র সাংবাদিক, আমার খুবই পরিচিত এবং আমি খুবই ভালো জানি ওনাকে। ওনার বক্তব্যগুলো আমার ভালো লেগেছে, কিন্তু একটা কথা আমি দাদাকে বলতে চাই যে 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের প্রেক্ষিতটা কি ছিল, সে প্রেক্ষিতটাও আজকে আলোচনা আসা উচিত ছিল। আজকে যারা এই 7ই নভেম্বরের আমাদের সিপাহী বিপ্লব দিবস ও সংহতি দিবস নিয়ে যারা আত্মসমালোচনা করেন, আওয়ামী লীগের বা বিকৃত করেন, তাদের কাছে আমার জানার ইচ্ছা ছিল এইটাই যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব তার বাসা থেকে শফিউল্লাহকে টেলিফোন করলেন সেনাবাহিনী প্রধান যে আমাকে সেনাবাহিনী আক্রমণ করেছে, তুমি আসো, তখন সেনাবাহিনীর প্রধানের বাসায় উনি আলাপ আলোচনা করছেন, ইতিমধ্যে তো যা ঘটার ঘটিয়ে গিয়েছেন। আজকে সে প্রেক্ষাপটে আমি ওইদিকে যেতে চাই না। কারা বঙ্গভবনে গিয়েছেন, কারা শপথ নিয়েছেন, কারা এই হত্যার সাথে জড়িত ছিলেন, সবকিছুই আজকের এই দুজন অতিথি সবই জানেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে 7ই নভেম্বরে যে দাদাজি বলেছেন আওয়ামী লীগ এখন ক্ষমতা, তারা এটা বিরোধিতা করবে, আবার বিএনপি যখন ক্ষমতা আসবে তখন বিএনপি এটা উৎসব উদ্দীপনার মধ্যে পালন করবে,
বিষয়টা সেটা না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে 7 নম্বরে জিয়াউর রহমান কে তাহের ভাই যেভাবে সহযোগিতা করে বের করে নিয়ে আসছেন সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে, সেটার একটা ইগো আমার মনে হয় তাহের ভাইয়ের সাথে খালেদ মোশাররফের একটা ইগো থাকতে পারে, যেহেতু খালেদ মোশাররফ সাহেব ছিলেন তাহের ভাইয়ের 6 মাস বা 8 মাসের জুনিয়র, সে কারণে হয়তোবা সেইটা একটা ইয়ে থাকতে পারে। তাই আমি মনে করি যে আনোয়ার ভাই যে কথাগুলো বলেছেন, আনোয়ার স্যার যেসব কথাগুলো বলেছেন, তাহলে এই জিনিসগুলো তাহলে দেশে তো আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সব দল যদি যে দলের ক্ষমতা আছে তার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, তাহলে আমরা রাজনীতি কেন করি? আপনারা আমাদের শিক্ষক কি শেখালেন? কি রাজনীতি আমরা শিখবো? সে কারণে আমি মনে করি যুক্তিযুক্ত কথাগুলোই আপনাদের মধ্যে থেকে আসলে ভবিষ্যৎ তরুণেরা রাজনীতির প্রতি আরো সম্পৃক্ত হবে। সত্য ঘটনাগুলা, সত্য প্রভাবগুলো যদি এটা ফুটে আসে এইসব টকশোতে, আলোচনাতে, আমরা জাতি উপকৃত হবে। সত্য ঘটনাগুলো বললো জাতি উপকৃত। মিথিলা, অনেক ধন্যবাদ। কিছু বলবেন কি অজয় দাশগুপ্ত? না, মানে এটা পাল্টাপাল্টির তো ব্যাপার না। আমি একটা নৈতিক অবস্থানের দিক থেকে কথাটা বলেছি যে ৭১ মুক্তিযুদ্ধ সেই চেতনাগুলোকে ভুলুণ্ঠিত করা সেটাই ছিল, কিন্তু ৭১কে ভুলিয়ে দেওয়া সেটাই ছিল 15ই আগস্ট থেকে পরবর্তী 96 মানে জুন পর্যন্ত যে সরকারগুলো একের পর এক পরিচালিত হয়েছে তাদের। এবং ৭ই নভেম্বর তারাই করেছে, তারাই নিষিদ্ধ করেছে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, বঙ্গবন্ধুর কথা বলা যাবে না। যে গণতান্ত্রিক অধিকারের কথা বলে, বঙ্গভবনে যাওয়ার কথা বলেছে, কিন্তু কতজন যে বঙ্গভবনে যায়নি, এবং তাদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব থেকে মনসুর আলী, এদেরকে জেলে হত্যা করেছে। কেন? কারণ তারা খন্দকার মোস্তাকের সাথে হাত মেলায়নি। শত শত লোককে গ্রেপ্তার করা হয়েছে, এবং এটা মোস্তাক যেমন করেছে, জিয়াউর রহমান তেমন করেছে, সায়েম সরকার আমলে তেমন হয়েছে আর কি। কাজেই এই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ বিচার করা যাবে না, সেগুলো তো সবই জিয়ার শাসনামল হয়েছে। কাজে গণতন্ত্রের যেটা দাবি করেন সেটা কিন্তু জিয়াউর রহমান তার শাসনামলে কিংবা এরশাদ সাহেব যখন সামরিক শাসন করেছেন, জরুরি আইন করেছেন, কেউই কিন্তু সেই অধিকারটা দেননি। এখন নিজেদের জন্য দাবি করছেন। অনেক ধন্যবাদ অজয় দাশগুপ্ত। আমি মনে হয় যে এই প্রসঙ্গটি হয়তো আমরা শেষ করতে পারবো। জনাব জালাল আবদিন ফারুক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরেকটি বিরতির সময় হয়েছে, ফিরে আসছি এক্ষুনি। একাত্তর জার্নাল আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা একটা ফুটেজ দেখাতে চাই আপনাদেরকে, একটা চিত্র দেখাতে চাই যেটি সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। অনেকেই এই বিষয়টি নিয়ে এখন কথা বলছেন, জানেন। কিছুটা সময় যেই প্রবীণ ব্যক্তিকে মারা হচ্ছে তার নাম মুক্তার আহমেদ মৃধা। তিনি ঝিনাইদহ এলাকার একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান, এবং তিনি মুক্তিযোদ্ধা, তেমনটি আমরা জেনেছি। এবং তাকে যারা মারছে তাদের বিষয়ে একটু খোঁজ খবর আমরা নিতে চাই, এবং পুরো বিষয়টি নিয়ে আমরা একটু খোঁজ খবর নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন, ফোনে যুক্ত আছেন আব্দুল হাই এমপি, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ। একটু শুনে নেই তার কাছ থেকে যে এই বিষয়টি সম্পর্কে তিনি কি জানেন। আমাদের সাথে যুক্ত আছেন জনাব আব্দুল হাই। জনাব আব্দুল হাই, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একটা ভিডিও দেখতে পাচ্ছি আমরা সবাই সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে, মুক্তার আহমেদ মৃধা নামের আপনাদের এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান, তাকে কেউ বা কারা এসে পেটাচ্ছেন লাঠি দিয়ে, এবং তারপর চাপাতি নিয়েও তাকে আক্রমণ করা হয়েছে। এই বিষয়ে আপনি কি জানেন জনাব আব্দুল হাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তার আহমেদ মৃধাকে যে ভিডিও ফুটেজ আমি নিজেও দেখতে পাচ্ছি, জি, মুক্তার আহমেদ মৃধা আমার একজন বন্ধু লোক। জি জি। উনি দেশের ভিতরে প্রশিক্ষণ নিয়ে একজন মুক্তিযোদ্ধা, আমি ভারতে ট্রেনিং প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। সবই কারণে তার প্রতি আমার সহানুভূতি, এবং আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। সবসময় তার বিপদে আপদে আমি তার পাশে থাকি। জি, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমি বুঝতে পারছি। এই লোককে মারার ব্যাপারে আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। যারা মেরেছে তাদেরকে মির্জা সাহেব নিজেও চেনেন, উনি আমরা দেখতে পাচ্ছি যারা চেনে সবাই চেনে তাদের। তারা মেরেছে, কি কারণে মেরেছে সে কথাগুলো ইতিমধ্যে অনেকভাবে
মিথ্যা সত্য প্রচার হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে আমি এই ঘটনা জানার প্রশ্নই ওঠে না, এর সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। আপনি এটার সাথে সম্পৃক্ত, আমি সেটা জিজ্ঞেস করিনি। জনাব আব্দুল হাই, আপনি ওই এলাকার এমপি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যাদের আপনি বলছেন যে যারা মেরেছে তাদেরকে মৃধা সাহেবও চেনেন, আপনি কি চেনেন তাদেরকে? আমিও চিনি, যে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থাও নিয়েছি। কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জি জি, আইনি ব্যবস্থা কি নিয়েছেন জনাব ভাই? আইনের বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের সবাইকে আসামি করা জি, হয়নি। ঘটনাটি তো এক সপ্তাহ আগের, কেউ কি ধরা পড়েছে জনাব আব্দুল হাই? তারা তো সবাই জামিন হয়ে গেছে। ও ধরা পড়েছে এবং জামিনও হয়ে গেছে। জি জনাব আব্দুল হাই, আপনি আছেন আমাদের সঙ্গে, আপনি একটু কিছুক্ষণ যুক্ত থাকবেন দয়া করে। আমাদের সাথে মুক্তার আহমেদ মৃধা যুক্ত হচ্ছেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা, যিনি এখন চিকিৎসাধীন আছেন হাসপাতালে। জনাব মুক্তার আহমেদ মৃধা, আমরা জনাব আব্দুল হাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এই পুরো ঘটনার সাথে তিনি কোনোভাবে যুক্ত নন এবং তিনি আপনার ঘনিষ্ঠ বন্ধু, তিনি আপনার সাথে অত্যন্ত সুসম্পর্ক আছে আপনাদের দুজনের, তেমনটি তিনি দাবি করছেন এবং বলছেন যে যারা আপনাকে হামলা করেছে, যারা আপনার উপর আক্রমণ করেছে, তাদের সবাইকে আপনি চেনেন। জনাব মুক্তার আহমেদ মৃধা, আমি একটু বিষয়টি সম্পর্কে জানতে চাই। জি হ্যাঁ, তাদেরকে উনিও চেনেন, আমিও চিনি, যেহেতু তারা হলো একই দলের কর্মী। দীর্ঘদিন আমি এই দল করি, ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করি, মুক্তিযুদ্ধ করেছি, 9 মাস যুদ্ধ করেছি। আমি ভারতে গিয়েছিলাম, উনি অসত্য কথা বলেছেন, ভারতেও আমি ট্রেনিং নিয়েছি। তারপর আমি এই বাংলাদেশের অভ্যন্তরে আমি যুদ্ধ করি। আমি 3টে যুদ্ধ করেছি, আলফাপুর যুদ্ধ করেছি, আবাইপুর যুদ্ধ করেছি, শোলকুপো মুক্ত দিবসে আমি যুদ্ধ করেছি। আমার সাথে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিল তারা আমাকে আপামর জনসাধারণ সহ শোলকুপার মানুষ আমাকে একজন প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে জানে। আমি 2 বার পরপর নির্বাচিত চেয়ারম্যান, আমার বাবাও চেয়ারম্যান ছিলেন। যারা আক্রমণ করেছেন তারা কারা আওয়ামী লীগের? তারা হলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এবং আমি যেমন এমপি সাহেবের ঘনিষ্ঠ লোক, তারাও এমপি সাহেবের ঘনিষ্ঠ লোক, তারাও এমপি সাহেবের সংগঠনের লোক, এমপি সাহেবের খুব কাছের লোক তারা। যেমন থানা আমাদের যিনি সভাপতি, উপজেলা চেয়ারম্যান, তিনি হচ্ছেন তারও বন্ধু। তারা আমাকে হামলা করলো এই কারণে যে টেন্ডারের মাধ্যমে ইজিপি একটি টেন্ডার চালু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে। সেই ইজিপি টেন্ডারের আওতায় আমি কয়েকটি টেন্ডারে অংশগ্রহণ করেছিলাম। 18 তারিখে অংশগ্রহণ করায় আমি সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছিলাম। আমি জানি না যে কাজটি আমি পেয়েছি, পরে আমি জানতে পারলাম যে এই কাজ আমি পেয়েছি বলে আমাকে এইভাবে এসে অতর্কিতভাবে, আমি একটি দোকানে, ওষুধের দোকানে বসেছিলাম, প্রতিনিয়ত এই ওষুধের দোকানে বসে থাকি। ওষুধের দোকানটি ছিল সিসি ক্যামেরার আওতাভুক্ত। আমি ওখানে পত্রিকা পড়ি এবং চাটা খাই। আমি হলো ডায়াবেটিক্সের রোগী, ইনসুলিন ওষুধ নিয়ে আমি পকেটে রাখছি। হঠাৎ করে চারিদিক থেকে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে আমাকে এসে হঠাৎ করে আক্রমণ করেছে, এসে আমাকে পা হাত ভেঙে দিয়েছে, আমাকে হাতুড়ি পিটা করেছে। জনাব মৃধা, আমি কয়েকটি বিষয় একটু শুনতে চাই। আপনার অপরাধ হচ্ছে আপনি এই টেন্ডারের মাধ্যমে, দরপ্রাপ্ত দাখিলের মাধ্যমে আপনি একটি কাজ পেয়েছেন। তো এই কাজ পাওয়ার কারণে এত অখুশি কে হলেন? এই ছাত্রলীগ যুবলীগ নেতাদেরকে কে পাঠালেন? এই কাজ পাওয়ার কারণে ছাত্রলীগের হলো যিনি যারা এই টেন্ডারবাজির সাথে জড়িত, এমপি সাহেব অত্যন্ত কাছের লোক, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম, তিনি সমস্ত কাজই করেন। তিনি হলেন যুবলীগের সভাপতি। তারপরে এমপি সাহেবের এপিএস আব্দুল হাকিম, তিনি আমাকে টেলিফোনে হুমকি দিয়েছেন। যখন আমাকে মারা হয় তার 2 মিনিট আগে উনি টেলিফোন কথা বলতেছেন যে আপনাকে দেখে নেব। টেলিফোন শেষও হয়নি, আমার কানেই টেলিফোন ছিল, সেই মুহূর্তে এসে আক্রমণ করেছে। এবং শিকদার মোশাররফ হোসেন, যিনি হলো এই টেন্ডারবাজির সাথে জড়িত, তার বাড়ির কর্মচারী, ছাত্রলীগের তিনি সভাপতি বানাইছেন শাওন, এবং যুবলীগের সভাপতি শামীম, যুবলীগের আরেক সেক্রেটারি যারা হইল এমপি নামে পরিচিত আসাদ, রিপন, এরা এই বাহিনী এসে, এই শিকদার বাহিনীর লোকজন এসে তারা আমাকে, এবং শামীম বাহিনীর লোকজন এসে আমাকে তারা এইভাবে মৃধা, আপনি 7 দিন ধরে হসপিটালে আছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই 7 দিনের মধ্যে কি কি হয়েছে? মানে আমরা তো শুনলাম যে আসামিরা ধরাও পড়েছে, ধরা পড়ে জামিনও পেয়ে গেছে। তো এই 7 দিন আপনার অভিজ্ঞতাটা যদি একটু চট করে বলেন। আমি 18 তারিখে
আমি 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 18 তারিখ থেকে 7 দিন 18 তারিখ থেকে হসপিটালে ছিলাম। মাঝে আমি আমার ছেলের সাথে বাড়ি নিয়ে গেছিলাম, তারপর আবার আমি অসুস্থ হসপিটালে আছি। এই আসামিটা জামিন পেয়েছে। যেদিন কেস হয়েছে পুলিশ ভূমিকা নিচ্ছিল যথেষ্ট, এসপি সাহেব, কিন্তু কি কারণে পরে যে এসপি সাহেব ওই জন্য ভূমিকা নাই। আমার সবচেয়ে বড় দুঃখ, আমি নিকটতম খুব কাছের লোক আব্দুল্লাহ সাহেবের, আমার চেহারা এবং তার চেহারা একই রকম। মানুষ জানে যে আমরা দুই ভাই, কিন্তু এক মায়ের সন্তান না হলেও সেইভাবে জীবনে তার সাথে চলেছি, প্রথম জীবনে এমপি হওয়ার থেকে শুরু করে সবসময়। কিন্তু আমার সবচেয়ে তার প্রতি বড় দুঃখ এবং ক্ষোভ যে তিনি এই আসামিগুলোকে জামিনের সহযোগিতা করেছেন। ধন্যবাদ জনাব মৃধা, আমি আসছি। ধন্যবাদ জনাব মৃধা। আমি একটু জনাব আব্দুল হাইয়ের কাছ থেকে শুনতে চাই। জনাব আব্দুল হাই, যারা আক্রমণ করেছেন তারা আপনার অত্যন্ত নিকটজন, তাদের আপনি প্রত্যেককেই চেনেন, তাদের প্রত্যেকেই আপনার সংগঠনের অনুজ প্রতিম বা আপনার সাথেকার মানুষ। অনেকে বলেন যে আপনার সাথে আপনার দলেরই লোকজন। তো সেক্ষেত্রে আপনার ভূমিকা কি ছিল? আপনি বলছেন যে 3 জনকে বহিষ্কার করেছেন, এখানে তো আক্রমণ করেছে অন্তত পক্ষে 6 থেকে 7 জন। জনাব আব্দুল হাই। আমি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের সভাপতি, আমি রাজনীতি করি জেলাতে। আমি থানা আমার নির্বাচনী এলাকায়, এই থানায় আমি কোনো গ্রুপ করি যে এই থানায় সবাই আমার লোক, এই সবাই আমার লোক। এখানে গ্রুপ যে কয়টা আছে সব গ্রুপই আমার লোক। এখন মির্জা সাহেব মার খাইছে, সেও আমার লোক, যারা মারিছে তারাও আমার লোক। এই সেন্সে বললে আমার লোক তো সবাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে তার মারাদা, এই বয়সে একটি মানুষ মারাদা যেই মারুক তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই যে তারা শাস্তি হওয়া উচিত। জনাব মৃধা তো বলছেন না, জনাব মৃধা তো বলছেন যে আপনি তাদেরকে জামিন পাওয়ার ব্যাপারে সাহায্য করেছেন। আপনি বলছেন, জনাব আব্দুল হাই, আপনি বলছেন যে যারা মেরেছে তারাও আপনার লোক, যিনি মার খেয়েছেন তারাও আপনার লোক, এই বয়সে মারাটা খুব একটা ভালো লাগেনি আপনার কাছে, সেটিও আপনি বলছেন। কিন্তু জনাব আব্দুল হাই, আপনার লোকরা যে অন্যায় করছে আপনারই আরেক লোকের ব্যাপারে, সেখানে আপনার ভূমিকাটা কি? আমি আমার ভূমিকাটা যে আমার তো জামিনের বিষয়টা তো আমি জামিন করার তো কেউ না, আমি উকিলও না, আমি আদালতও না, আমি জামিন করব কি বলি? যখন মির্জা সাহেবের ছেলেরা, শিকদার সাহেবের ছেলেরা আজ থেকে 15-20 বছর আগে গোলমাল ঝিনেদা থাকতে দুদিনে করেছে, মামলা হয়েছে 14টা মামলা। জি জনাব আব্দুল হাই, বেশ কিছু অভিযোগ আছে। আমি যদি একটা একটা করে বলি, তার মধ্যে যারা আক্রমণ করেছেন তার মধ্যে একজন আপনার বাড়িতেই থাকেন, এবং এমনও কথা শোনা যাচ্ছে যে এই টেন্ডারের ব্যাপারে আপনার নিজের যে আগ্রহ বা ইচ্ছা সেটি আসলে এই ঘটনাকে অনেকটা উস্কে দিয়েছে। বলছেন সেটা ভুল বলছেন, আমার বাড়িতে কেউ থাকে না। আমার বাড়িতে এই মারা লোকের মধ্যে একজনও থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে একটা লোকও থাকে আমার বাড়িতে, যদি কেউ থাকে না আমার বাড়িতে। জি জনাব মৃধা কিছু বলতে চাচ্ছেন? থাকে কেউ বলুক। মৃধা সাহেব জনাব মৃধা কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে মাননীয় এমপি সাহেব আমাদের সবার প্রতিনিধি, সবার গার্জেন, তিনাকে আমাদের সবারই দেখা উচিত। এই সংগঠনে যারা আমরা আছি, আমরা কেউ ক্ষতিগ্রস্ত হলেও তিনি দেখবেন, আমরা কেউ উপকৃত হলেও তিনি দেখবেন গার্জেন হিসেবে। কিন্তু আমি তার বিশিষ্ট জন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি প্রবীণ। এই সংগঠনের প্রবীণদের ভিতরে শৈলকুপা থানার ভিতরে 2-1 জনের ভিতরে যদি গোনা যাইতে একজন আমি, 3 জন কোনো ব্যক্তি নাই। কিন্তু তিনি তো কোনো ব্যবস্থা যদি নিতেন, এ পর্যন্ত শৈলকুপায় বহুত মানুষ খুন হয়েছে। এই সংগঠনের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি প্রত্যেকটা ইউনিয়নে আছে। আমার এই ঘটনা 18 তারিখের পরে তার ইউনিয়নে খুন হয়ে গেছে আওয়ামী লীগের আরেকজন লোক, দলাদলির কারণে তার নিজের ইউনিয়নে, কিন্তু কোনো ব্যবস্থাই তিনি নিতে পারেন না। আমার কাছে মনে হয় যে তিনি বয়সের ভারে দুর্বল হয়ে গেছেন। তার বয়স ছিল, সে আমাদের অনেক ধন্যবাদ। আমি একটু চটপট শুনতে চাই অজয় দাশগুপ্ত কিছু বলবেন কিনা এই বিষয়ে। যারা মনে করেন যে এই টেন্ডার হলেই টেন্ডার সন্ত্রাস বন্ধ হবে, এই ঘটনাটা তাদের জন্য মানে কি দৃষ্টি খুলে দিবে, এটা আমার মনে হয় যে সবারই দেখা উচিত, আই ওপেনার হবে। আর একটা হচ্ছে যে বিভিন্ন এলাকায় এমপি সাহেব যেমন বললেন যে আদালত আমি জানি না, কিন্তু আমরা এও জানি যে বাংলাদেশে বহু এলাকা আছে যেখানে হাই সাহেবদের মতো অনেকে আছেন যাদের হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না বলে মানুষ অভিযোগ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় সম্মেলনের পরে নতুন সাধারণ সম্পাদক যে ধরনের কথাগুলো বলছেন, তার সঙ্গে কিন্তু এটা একেবারেই
উনি বলছেন যে আমি আওয়ামী লীগ করি সেই কৈশোর জীবন থেকে এখনো করছি, আওয়ামী লীগের লোকেরাই আমাকে মারধর করেছে, এমপি সাহেবও তাই বলছেন। নৃশংসভাবে মারধর করেছে ডক্টর আনোয়ার হোসেন। হ্যাঁ, যখন এই যে জামিন নিতে তিনি সাহায্য করেছেন, কিন্তু তিনি অস্বীকার করলেন যে আমি কিছু জানি না। সেই প্রশ্নটা আমার, যে উনি এমপি, তিনি কিছু জানবেন না এবং থানা তাদেরকে ছেড়ে দেবে। তবে পরে একটা কথা মৃধা সাহেব বললেন যে বয়সের ভারে তিনি এতই নুজ্জ হয়ে গেছেন যে তিনি তার হয়তো নিয়ন্ত্রণ নেই। তো সেই কথাটা শুনলাম। তবে এই সব কিছু দেখে আগের বিষয়টা, ওই যে যমুনা টেলিভিশনের সাংবাদিক আর এই ঘটনা, এই সব কিছু কিন্তু একটা অশনি সংকেতের মতোই। কিন্তু এগুলোর ব্যাপারে তো সাবধান হতেই হবে। অনেক ধন্যবাদ অজয় দাশগুপ্ত, আপনাকে ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে।